আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। দেখুন ডাক্তারবাবু, আপনি একজন ডাক্তার, সমাজে বুদ্ধিজীবী হিসেবে আপনিও গণ্য হন, এবং যারা যারাই বুদ্ধিজীবী হিসেবে গণ্য হন তাদেরকে আমরা এই রকম মর্মেই চিনি যে তারা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা তারা শিক্ষাবিদ, মানে যারা সমাজের বিভিন্ন স্তরে বিভিন্নভাবে সমাজকে বিভিন্ন রকমভাবে দেখতে শেখাচ্ছেন সাধারণ মানুষকে, যারা হয়তো এতখানি কিছু বোঝেন না বা জানেন না। সেখানে দাঁড়িয়ে যে বুদ্ধিজীবীদেরকে আমরা কোট আনকোট বুদ্ধিজীবী বলে যাদেরকে আমরা টিভির পর্দায় দেখতে পাই, তাদেরকে কালকে আমরা ভাষা দিবসের অনুষ্ঠানেও দেখতে পেয়েছি, এবং সেখানে দাঁড়িয়ে তাদেরকে দেখতে পেলাম যে তারা ঢালাও প্রশংসা করছেন মুখ্যমন্ত্রীর, এবং সেখানে তাদের মুখে একটাও কথা শোনা গেল না সন্দেশখালি প্রসঙ্গে। উপরন্তু তারা বললেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, সেখানে নাকি তারা যথেষ্ট ভালো আছেন। আপনি একজন বুদ্ধিজীবী হিসেবে এই বিষয়টাকে কেমনভাবে দেখছেন? দেখুন, বুদ্ধিজীবী কথাটাই এখন একটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং এরা এই এই তথাকথিত বুদ্ধিজীবী যাদেরকে বলা হচ্ছে, এরাই এটাকে বানিয়ে দিয়েছে। বুদ্ধিজীবী মানে কি? যারা বুদ্ধির দ্বারা জীবিকা নির্বাহ করেন, তাদের আইকিউ বেশি আছে। এনারও আইকিউ এনাদের যথেষ্ট বেশিই আছে, এবং আছে বলে ওনারা খারাপ কাজে এবং তেল মারার কাজে এই আইকিউটা ব্যবহার করে মমতা ব্যানার্জির কাছে বুদ্ধিজীবী সাজছেন। সাধারণ মানুষের কাছ থেকে বুদ্ধিজীবী আর তারা সাজছেন না বা চাইছেন না। তারা একটা সেফ জোনে থাকতে পছন্দ করছেন। তারা বিভিন্ন রকমভাবে যেভাবে তাকে মানে সাধারণ মানুষকে প্রতারিত করছেন একজনকে সম্মান দিয়ে। সাধারণ মানুষ কি সে কথা বলছে? আপনি আজকে কেউ কাউকে আর বুদ্ধিজীবী বলে তাদেরকে ভাবে না। আমার নিজের মনে হয়, মানে আমি নিজে তো অনেক লোকের সঙ্গে মিশেছি। আমি বাংলায় গান গাই বলে যিনি গান গাইছেন তিনি তো কিছুদিন আগে ভর্তি হয়েছিলেন হসপিটালে, এবং তাকে হয়তো প্রচুর রকমভাবে হেল্প করেছেন মমতা ব্যানার্জি। সেই জন্যেই উনি এখন ওই রকম ধরনের কথা বলতে, কিন্তু জীবন সাহান্যে এসে কেন এতটা তারা নিচে নামছেন, এটা আমার কাছে ভাবনার বিষয়, সমাজের কাছে ভাবনার বিষয়। এবং প্রত্যেক আর বাকিদের বুদ্ধিজীবীদের বলতে যাদের বলছেন, এদেরকে আমরা মানে আমি জানি না বুদ্ধিজীবী বলতে যাদের সংজ্ঞাটাই পাল্ছে। বরং আমরা যেটা ভাবি যে প্রবুদ্ধ সমাজ, প্রত্যেকটা মানুষের মধ্যেই বুদ্ধি আছে, সে তারা বুদ্ধি দিয়েই কাজ করে, এবং এই প্রবুদ্ধ সমাজকে এগিয়ে আসতে হবে। তারা সাধারণ খেটে খাওয়া মানুষের মধ্যে থেকেই আসবে। আমার মধ্যেও যে বুদ্ধি আছে, আমি তাই বুদ্ধি দিয়ে কাজ করছি। যে লোকটা চাষ করছে সেও জানি যে দুবার চাষ করার পরে একবার জমিকে উর্বরতা রক্ষা করার জন্য রেস্ট দিতে হয়, তারও বুদ্ধি আছে। কাজে প্রত্যেকটা মানুষই বুদ্ধি দিয়েই কাজ করে। এই তথাকথিত বুদ্ধিজীবী যে বলছেন, এই কথাটা মনে হয় বাংলা থেকে চলে যাবে। আর এরা ভাষা দিবসে বলবে, উনি তো ভাষা দিবসে যখন গান গাইছেন বিভিন্ন লোক বলছে। আপনি এখন পশ্চিমবঙ্গের অনেকেই দেখবেন ভাষার মধ্যে আরবি সন্ত্রাস, আরবি ভাষা ঢুকে যাচ্ছে, এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করছে না। তাহলে কিসের বাংলা ভাষা নিয়ে তারা কথা বলছে? 21শে ফেব্রুয়ারি নিয়ে যে কথা বলছে, নিশ্চয়ই সেটাকে সম্মান করব। সেটা ইন্টারন্যাশনালি আমাদের ফেমাস করেছে। কিন্তু এই ভাষা দিবস, ভাষা বাংলা রক্ষা করার জন্যে আমাদের রাকেশ আর তাপস এবং বিভিন্ন জায়গায় আসামেও যে হয়েছিল, এই কথাগুলো তো প্রাসঙ্গিক নয়। এগুলো তো বলা দরকার। এগুলো আমাদের তুলে নিয়ে আসতে হবে। আসলে মানুষকে ইতিহাস থেকে ভুলিয়ে দিচ্ছে বলেই আমরা আমরা যদি নিজেরা ইতিহাস না জানি, আমি আমার বাবার নাম তার বাবার নাম যদি না জানি, তাহলে আমি আমার বংশের ধ্বজাটাকে বহন করব কি করে? এইটাই ভুলিয়ে দেওয়া হচ্ছে। প্রভু, আপনি এই যে গত দু এক সপ্তাহ ধরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি টিভির পর্দায়, আমরা দেখছি যে সন্দেশখালীর মহিলারা তারা ক্যামেরার সামনে কেউ মুখ ঢেকে কেউ মুখ খুলে তারা ভয়ঙ্কর অভিযোগ করছেন শেখ শাহজাহানের নামে, এবং সেখানে তাদের পরিস্থিতির সম্পর্কে, যে তাদেরকে কিভাবে রাতের পর রাত ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বা তাদের সঙ্গে মানে অশালীন আচরণ করা হয়েছে ইত্যাদি, এবং সে ভাষাগুলো যে কি ব্যবহার করা হয়েছে সে আমরা নাইবা বললাম, আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যে রাজ্য জুড়ে একটা তোলপাড় চলছে, সেই সব কিছুই নাকি সাজানো ঘটনা, এমন বলছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। কি বলবেন এই বিষয়ে? এইটা নিয়ে বক্তব্য রাখতে হচ্ছে, এটাই খুব দুর্ভাগ্যের। এটা নিয়ে কখনো ভাবিনি যে কোনোদিন বক্তব্য রাখতে হবে। দেখুন, কিছুদিন আগে রাম মন্দির হলো। রাম আমাদের আদর্শ পুরুষ। রাম বহু যুগ আগে তিনি সীতাকে যখন হারিয়েছিলেন, নিয়ে গেছিল, তখন কিন্তু সেই রামচন্দ্র তখন তো
বহু বিবাহ প্রথা ছিল, উনি কিন্তু করেননি, সেই সীতাকেই নিয়ে এসেছিলেন। এবং রাবণ যিনি তাকে হরণ করেছিলেন তিনিও কিন্তু সীতার সতীত্ব নষ্ট করেননি। সেই রামরাজ্য প্রতিষ্ঠার জন্যে আমরা ভাবছি। আর এখানেতে কি করছেন যে এই আমরা দেখুন প্রত্যেকটা গল্পের একটা মানুষের গল্প থেকে সিনেমা হয়, সিনেমা যে বাস্তবে রূপ দেয় এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গেই দেখলাম। যে সিনেমাগুলো আমরা টিভিতে দেখি বা মানে হলে দেখি সেইগুলোই বাস্তবে রূপ দিচ্ছে। এবং সেখানেতে দেখবেন প্রত্যেকটা এইরকম ধরনের শাহজাহানি বলুন আর যাই বলুন এইগুলোর ওপরে একটা মাস্টার মাইন্ড থাকে যে কন্ট্রোল করে। এই কন্ট্রোলিং অথরিটি তো একজন আছে। তো এটা দেখুন শেখ শাহজাহান বা যারা করেছিল এটা নিন্দে করার ভাষা নয়। এবং আমি যাদেরকে করেছিল জনগণ, আমি বাংলার বাসী এবং একজন মানুষ হিসেবে তাদের কাছে ক্ষমা চাইছি যে বেসিক্যালি এই জিনিসটা করার জন্য অপরাধ করলো অন্যরা, কিন্তু ক্ষমা আমাদের চাইতে হবে, কারণ এই মাদের কাছে মানে আমি তো এটা ফিরিয়ে দিতে পারবো না। এবং এইগুলোকে সাজানো ঘটনা, মিথ্যে ঘটনার কারণে ওনারা প্রত্যেকে সেফ জোনে বসে আছেন। কুণালবাবু কি বলেছেন যে এগুলো সাজানো ঘটনা এবং প্রত্যেকে, এবং এই লোকটাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে না। উনি যদি সেফ কাস্টডিতে না থাকেন, এবং পুলিশের ঘেরাটাপে পুলিশ ওনাকে আটকে রেখে দিয়েছে ঠিক মতো করে যাতে তুমি না বেরো। তো এইটা কুণালবাবু বলেছেন, এটার উত্তর দেওয়াটা সাধারণ মানুষ সবাই বুঝছে যে কেন বলেছেন, কিসের জন্যছেন, উনি কেন এরকম করছেন সেটাও সবাই জানে। ওনার আগেও বোধহয় 3.5 বছর জেল খেটেছিলেন, আবার হাতে পায়ে ধরে ওখানেই ঢুকেছেন। আবার যাতে জেলে না যেতে হয় বা আরও কিছু হয়তো ওনার কলঙ্কের ইতিহাস হয়তো আছে সেইগুলো হাসতে হাসতে বার করে দেব, সেই জন্য ভয়ে ওরকম বলছে। বা থাকতে থাকতে লোকেদের সঙ্গে মানসিকতা একটা খারাপ সঙ্গে থাকলে তো মানসিকতা খারাপ হয়ে যাবে, থাকতে থাকতে মানসিকতাটাই খারাপ হয়ে গেছে। এছাড়া আর কিছু বলার নেই। শুনেছি উনি খুব ভালো লেখেন টেখেন, ওনার বইটই আছে। তো এটা খুব হাস্যকর যে এই রকম মানুষ, এর আমার মনে হয় বাংলার প্রত্যেকটা মানুষ এই সব বুদ্ধিজীবী এবং এই ধরনের লোকেদের থেকে দূরে থাকা এবং এদের বই থেকে আরম্ভ করে সব কিছুকে প্রত্যাখ্যান করা। একজন থাকলেও নমস্কার পর্যন্ত জানানো উচিত নয় এই যতগুলো বুদ্ধিজীবী এখনকার দিনের বুদ্ধিজীবীগুলো আছে এবং এই সব কুণাল টুনাল এই লোকগুলোর সঙ্গে। ডাক্তারবাবু, আপনি এক্ষুনি আপনার এই বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে বললেন যে যেটা গেছে সেটাকে ফিরিয়ে দেওয়া তো সম্ভব নয়। হ্যাঁ, তো যেটা গেছে বলতে টাকা বা জমি তবু ফিরিয়ে দেওয়া যায়, কিন্তু মান ইজ্জত কিভাবে ফিরিয়ে দেবেন? কিন্তু প্রশ্নটা এখানে হচ্ছে, স্বাভাবিকভাবেই আসে যে যেখানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার এতকাল 500 টাকা করে ছিল, সেটা এবছরই যখন বিধানসভার বাজেট হলো সেখানে মুখ্যমন্ত্রী বলেন সেই 500 টাকার ভাতা বাড়িয়ে 1000 টাকা করা হবে। তাহলে কি ডাক্তারবাবু কোনোভাবে এটা সেই লাইসেন্স দিয়ে দেওয়া যে 500 টাকা থেকে ভাতা বাড়িয়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে, সুতরাং তোমাদের মান ইজ্জত নিয়ে তোমরা আর প্রশ্ন তুলতে পারবে না, ফিরিয়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই? দেখুন, মান ইজ্জতের প্রশ্ন তৃণমূলের লোকেরা কতটা বোঝে আমি জানি না, কারণ আমরা সবসময় জানি ওখানে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো এই ল্যাম্প পোস্টগুলোর মান ইজ্জত বলে কিছু নেই, কাজে এরা মান ইজ্জত নিয়ে ভাববে কি? এটা তো মান ইজ্জত বলে কিছু জানেই না, এদের কাছে টাকাটাই মুখ্য। যারা শিক্ষামন্ত্রীর খাটের তলায় 60 লক্ষ টাকা, না কত 60 কোটি টাকা বোধ হয়, হ্যাঁ, পাওয়া যেত না। এরা তো মান ইজ্জতের কোনো প্রশ্নই নেই। বালুনাকে এবং প্রত্যেকটা সঙ্গে সঙ্গে চরিত্রগুলো খারাপ দেখা যাচ্ছে। তো এদের লোকগুলো চরিত্রহীন হবে না তো কে হবে? ইনভেস্টিগেশন যদি করা হয় হয়তো আরও অনেক দূর পর্যন্ত চরিত্রের ব্যাপারটা দেখা যাবে, জানি না ভালো করে। কাজে এদের কাছ থেকে মান ইজ্জতের প্রশ্ন বলতে ওরা অর্থ দিয়েই বোঝে, ওরা সেই জন্য অর্থ দিয়েই সেটাকে মেটাবার চেষ্টা করছে। কিন্তু আমাদের মায়েরা এতে ভুলবে না, এবং তাদের যারা স্বামী তারাও এটা ভুলবে না। এইভাবে একজন তো দেখলাম ভিডিওতে তার হাজব্যান্ডকে নাকি মেরে ধরে পাগল করে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা হিন্দু মহিলা। এটা সব থেকে বেশি খারাপ লাগছে। প্রত্যেককে এরকমভাবে ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, করা হচ্ছে, এই জিনিসগুলো ভুলভাল জিনিস করা হচ্ছে, এবং এইগুলোকে সাপোর্ট করছে। কোনো মানুষ এরকম করতে পারে? মানুষ না কি নরকের কীটা আমি বুঝি না এইগুলোকে। আপনি এক্ষুনি বললেন যে এটা মানে এটা সাপোর্ট করছে কিনা, বা এই যে প্রশ্ন ইজ্জত বা লজ্জা বা সম্মান ইত্যাদি নিয়ে, সেটা কিন্তু কতটুকু এদের আছে তা নিয়ে প্রশ্ন এই জন্য উঠছে কারণ তারা একটা বিষয় চেয়েছেন যে ভিডিও ফুটেজ কোথায়।
রেপ যে হয়েছে তার ভিডিও ফুটেজ কোথায়, যেটা আমরা সাধারণত দেখে থাকি যে কোনো যদি কারোর রেপ হয় সেটার ভিডিও ফুটেজ তো দূরস্থান, যে মেয়ে ধর্ষিতা হয়েছে তাকে মুখ ঢেকে কথা বলানো হয় বা তার পরিচয় বা তার ঠিকানা সব কিছুই গোপন রাখা হয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে একটা রেপের ভিডিও ফুটেজ চাওয়া হচ্ছে এই দলের পক্ষ থেকে। এটাকে কি চোখে দেখছেন? এটা কি উত্তর দেওয়া যায় কিছু এটার? মানে এটার কোনো ভিডিও ফুটেজও হয় না, কিছুই হয় না। কেউ অপরাধী কি তার রেপের করার ভিডিও তুলে রাখবে? অবশ্য অবশ্য ডাক্তারবাবু, যদি মানে অপরাধী সেই মানে মানে সেই উচ্চতার অপরাধী মানে অপরাধ প্রবণ হয়, যেমন ধরুন কোনো মেয়েটিকে যদি সে কোনোভাবে ব্ল্যাকমেল করতে চায়, সেক্ষেত্রে হয়তো সে ফুটেজ তুলে রাখতে পারেও। সেটা সম্পূর্ণ আলাদা। কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে যারা শয়ে শয়ে নারীকে ভুলভাল কাজ করছে তাদের সঙ্গে, তো তাদের ভিডিও ফুটেজ তুলে রাখবে, তাহলে তো সারাক্ষণ ধরে একটা ক্যামেরা নিয়ে তাদের বসে থাকতে হয়। কিন্তু বহু বছর ধরে করেছে, এবং একজন তো বলছে দেখছি 12 বছর ধরে হচ্ছে, তাহলে পরে কেন একদিন জানানো হয়নি? 12 বছর ধরে হচ্ছে, জানানো হয়নি, তারা জানতে পারেনি। ইডি না ঢুকলে এই জিনিসটা প্রকাশ্যেই আসতো না। ইডিকে যদি ওরা মারধর না করতো প্রকাশ্যেই আসতো না। আরও কতদিন চালাতো তখন? লোকেদের তো সাহস জোগাতে হবে। সাহস জুগিয়েছে যখন তাদের মনের মধ্যে একটু সাহস এসে, তখনই প্রতিবাদ করেছে। স্ফুলিঙ্গ হতোই, পালাবদল হলে এর স্ফুলিঙ্গ হতোই। ইজ্জত নিয়ে ছেলে খেলা করলে তার স্ফুলিঙ্গ হবে না। শুধু ওই কোর্টের আদালতের চাত্তরে যাবে আর ডেটের পর ডেট পড়বে, এটা মানুষ মেনে নিতে পারে না। আমি নিজেও মানতে পারবো না। স্ফুলিঙ্গ হতোই। ডাক্তারবাবু, জাতীয় মহিলা কমিশনের যিনি প্রধান, তিনি রেখা শর্মা, তিনি এসেছিলেন সন্দেশখালিতে, এবং সন্দেশখালিতে ঘুরে আমরা সেই ফুটেজ দেখতে পেয়েছি টিভির পর্দায়, যে একজন বয়স্ক মা তাকে জড়িয়ে ধরে কাঁদছেন, তিনি তাকে কনসোল করছেন, বা তার নিজের জবানবন্দিতে যেটা শুনতে পেয়েছি যে তিনি তাদেরকে নিয়ে সন্দেশখালী থানাতে গিয়েছিলেন অভিযোগ করতে, সেখানে অভিযোগ নেওয়া হয়নি, এবং সবটা তিনি নিজের চোখে দেখেছেন, এবং দেখে গিয়ে তিনি এই রিপোর্ট জমা করেছেন যে সন্দেশখালীতে বা আমাদের এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কোনো উপায় নেই। আপনি কি ওনার সঙ্গে সহমত? আমি রেখাজিকে ধন্যবাদ। উনি আমাদের মনের কথা বলেছেন। রাষ্ট্রপতি শাসন ছাড়া সত্যি এই রাজ্যের এখন এই মুহূর্তে অন্য কোনো উপায় নেই। কিন্তু রাষ্ট্রপতি শাসনের বিভিন্ন রকমের, আমি তো সংবিধান বিশেষজ্ঞ নই, জানি না রাষ্ট্রপতি শাসন করলে কতদিন রাখা যাবে, আবার আমাদের সুপ্রিম কোর্ট সেটা বন্ধ করে দেবে কি না, এই জিনিসগুলো ভাবনার আছে। কারণ একবার যদি করে দেওয়া হলো তারপরে তো সরিয়ে দিতে হলো, তখন কিন্তু সেটা অন্য আঙ্গিকে যাবে। প্লাস আমাদের কেন্দ্রীয় সরকার, আমি যতটুকু জানি যে তারা রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে, কারণ রাষ্ট্রপতি শাসনে একবার তো জরুরি অবস্থা তারা দেখেছে এবং রাষ্ট্রপতি শাসনের বিরুদ্ধে। কাজেই তারাও কতটা করতে ইন্টারেস্টেড হবে আমি জানি না। তবে আমার একটা মনে হয়, প্রত্যেকটা মানুষ, যারা যারা এমপি বা এমএলএ হচ্ছে, তারা সংবিধানকে শপথ নিয়ে সেখানে ঢুকেছেন। কাজে সংবিধানকে রক্ষা করার দায় তাদের। আপনি জরুরি অবস্থা করবেন না কি করবেন, 355 করবেন, আমার জানার দরকার নেই। আমার বাংলার মা বোনকে বাঁচানোর দায়িত্ব কেন্দ্রীয় সরকারের এবং সবার। সেটা কিভাবে করবেন, কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, আমার জানার দরকার নেই। কিন্তু সংবিধানের প্রতি সুবিচার করার জন্য যেহেতু সেই শপথ নিয়ে করেছেন, সেটার দায়িত্ব সবাইকে নিতে হবে। সেটা সেন্ট্রাল গভর্নমেন্টকেও নিতে হবে, স্টেট গভর্নমেন্টকেও নেওয়া উচিত। এরা তো নেবেই না। এবং একই সংবিধানের বলে বলিয়ান হয়ে সেন্ট্রালে যারা বসেছে, তারা আজকে দেশের উন্নতি করছে, এটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে। সেই একই সংবিধানের বলে বলিয়ান হয়ে এখানে যারা স্টেটে বসে, তারা দেশটাকে কত নিচে নামাতে পেরেছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। কাজে আমাদের তো এবার সংবিধানের উপরে ভরসাটাই চলে যাচ্ছে। এই সংবিধানের উপরে ভরসা ফিরিয়ে আনার জন্যে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টকে শুভ উদ্যোগ নেওয়া দরকার, সবার মানুষকে গর্জে ওঠা দরকার, এবং প্রত্যেকের বলা দরকার তারা নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা নেবেন, এই আশা রাখি। আশা রাখা ছাড়া তো অপশন কিছু নেই আমাদের হাতে এখন। আমরা 34 বছরের বাম শাসনে যখন দেখেছিলাম, অনেক অভিযোগ রয়েছে যে বামফ্রন্ট আমলে সাংঘাতিক অত্যাচার হয়েছে সাধারণ মানুষের ওপর, এবং তারপরেই নাকি মানুষ তিতি বিরক্ত হয়ে সেই 34 বছরের বাম শাসনকে সম্পূর্ণ ওয়াশ আউট করে দিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিয়ে এসেছিল। কিন্তু আজকে দাঁড়িয়ে যেন অনেকেরই মনে হচ্ছে, যারা এই কথা বলেছিলেন যে বাম জমানায় এই ধরনের অত্যাচার হয়েছে, তাদের অনেকেই আজকে বলছেন যে এত ভয়ঙ্কর অত্যাচার বোধহয় বাম জমানাতেও হয়নি। আপনি কি সহমত? দুর্ভাগ্যবশত আমিও মমতা ব্যানার্জিকেই ভোট দিয়েছিলাম। এটা আমার ভাবলেও এখন কিরকম ঘেন্না লাগে। আমি ভোট দিয়েছিলাম কারণ তখন সত্যি বামফ্রন্টের এগেনস্টে ভোট দেওয়ার কারণ ওরা
প্রচুর অত্যাচার করেছে, একটা মানুষকে বাঁচাতে পারবে না, তাদের হত্যা করেছে। আমি তো সাঁইবাড়িতে ছেলেকে গলা কেটে সেই মাকে সেই রক্তমাখা ভাত খেতে দিয়েছে। বিজনবাড়ি আছে, নেতাই আছে, গাদা গাদা ঘটনা আছে। এই অত্যাচার থেকে মানুষের মুক্তির জন্য সত্যিই কিন্তু একে ভোট দেওয়া হয়েছিল, এবং আমার নিজের মমতা ব্যানার্জিকে। কিন্তু এ যে বেসিক্যালি শিক্ষা দীক্ষার অবনমন এতটাই লেভেলে নেমে গেছে, এবং ওরা শিক্ষাতেও এত লোককে এরকমভাবে ঢুকিয়ে দিয়েছিল যে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটাই পাল্টে গেছে। সেই লোকগুলোই কিছু এতে ঢুকেছে যে মানুষের চরিত্র। আমাদের দরকার কিছু প্রবুদ্ধ সমাজের আলোকিত মানুষ তৈরি করা, এবং যারা এই সমাজটাকে চালাবে এই লোকগুলোকে দিয়েই যদি কোনো কিছু চেঞ্জ হওয়া খুব মুশকিল। এদেরকে তো তাড়াতেই হবে, এবং যাদেরকে নিয়ে আসতে হবে তারা যেন অ্যাটলিস্ট আলোকিত মানুষ হয়, যারা নিজের মনের অন্ধকারটা দূরে রেখে তাদের প্রসারিত করে সমাজটাকে। আলোকিত মানুষ ছাড়া ওয়েস্ট বেঙ্গল বাঁচবে না, আমাদের বাংলা বাঁচবে না। এটা আমাদের কাছে খুব দুর্ভাগ্যের। তাহলে কি আপনার এটা মত যে এখন যে শাসন চলছে তা বাম আমলের চেয়েও ভয়ঙ্কর? এটা বলার অপেক্ষা রাখে না। বাম আমলে অন্ততপক্ষে এইভাবে মানুষকে, নারীদের এতটা অসম্মান করা হয়েছে বলে আমি জানি না। গণভাবে অসম্মান করা হয়েছে, খুনোখুনি করেছে, এটা দেখেছি আমরা। কলেজ লাইফে দেখেছি সব সময় বাইরে থেকে ছেলে নিয়ে এসে এসএফআই ভেঙে দাও, গুড়িয়ে দাও, ধোলাই হবে, পেটাই হবে স্লোগান দেওয়া। ভাবও ছিল, সব মানুষ খারাপ ছিল না এটা বলে কোনো লাভ নেই। তাদেরকে বোঝানো হতো, ভাবা হতো, তারা ওরমভাবে ভাবতে ভাবতে একসঙ্গে থাকলেই যেরকম ভাববে, যদি বুকের মধ্যে দেশকে রাখেন, দেশকে ভাবেন, তাহলে সে মানুষ খারাপ হওয়া খুব প্রবলেম, তারা ভাব হবে না। কাজে আমাদের সবারই দরকার কিছু সভ্য আলোকিত মানুষ তৈরি করা প্রত্যেকটা মানুষের মধ্যে। আমি প্রত্যেকটা মানুষকেই বুদ্ধিজীবী বলে মনে করি, শুধু এইরকম বুদ্ধিজীবী বলে। আর তাদেরকে মধ্যেই প্রবুদ্ধ সমাজ তৈরি করতে হবে। সেখানে চাষিও থাকবে, শ্রমিকও থাকবে, প্রত্যেকটা লোক থাকবে, যে সুইপারের কাজ করে সেও থাকবে। একজন সাংবাদিক সন্তু পান, তিনি সেখানে রিপোর্টিং করতে গেলেন এবং তাকে পুলিশ হিড়হিড় করে টেনে নিয়ে আসলো এবং তাকে লকআপে পুরে দিল, অথচ শাহজাহান এখনো ঘুরে বেড়াচ্ছে। রাজনীতি তো পুরো নেমে গেছে। আপনি দেখবেন আগেকার দিনে লোকেরা যারা রাজনীতি করতো, আমরা সুভাষচন্দ্র বোস, যেটা সেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এদেরকে প্রণাম করতাম। এখন যদি আপনার সঙ্গে আমার রাগারাগি হয়, আমি আপনাকেই বলি এই তুই আমার সঙ্গে একদম কিন্তু পলিটিক্স করবি না। মানে পলিটিক্স কথাটা কতটা খারাপ নিচে নামিয়ে দিয়েছে। তো এটা করেছে তো এই 34 বছরের শাসন প্লাস এখনকার শাসনে কিন্তু এই পলিটিক্স কথাটাকে এখন নিচে নামিয়ে দিয়েছে। এখান থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। এখনও কিছু যে সন্তুর মতো এত ভালো ভালো লোক আছে, আপনাদের মতো সাহসী সাংবাদিকতা করছেন, এদেরকে আমরা কুর্নিশ জানাই। সন্তুর কিছুই হবে না, ও সৎপথে আছে। হ্যাঁ, হ্যারাসমেন্ট করবে অন্য সাংবাদিকদের ভয় পাওয়ানোর জন্য, কিন্তু প্রত্যেকটা লোকের মেরুদণ্ড বাঁকা নয়, প্রত্যেকটাই ল্যাম্পপোস্ট নয়, এটা ওনাকে বুঝতে হবে। যত করবে তত বাড়বে, তত শিরদাঁড়া শক্ত হবে অনেকের। কারণ এ অপশাসনের আমরা অবসান চাই, প্রত্যেকটা সাধারণ মানুষ চাই, কেউ বলতে পারুক বা না পারুক। সন্তু পানের মতো যারা সাংবাদিকরা রয়েছেন, যারা এখনো শিরদাঁড়া সোজা রেখে সত্যি খবরটাকে সত্যি বলেই চোখের সামনে, মানে মানুষের চোখের সামনে আনতে চাইছেন, তাদেরকে কি কোনোভাবে এই অত্যাচার, সন্তুর ওপরে এই অত্যাচার করে শাসক দল তাদেরকে বার্তা দিতে চাইছে যে তোমরাও যদি এই জাতীয় সাংবাদিকতা করো তাহলে তোমাদেরকেও এই রকমই পরিস্থিতিতে পড়তে হবে, বা তোমাদের জীবন শেষ করে দেওয়ার মতো বা তোমাদের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করা যাবে? করতেই পারে, সেটা তো চেষ্টা করবে, কিন্তু সেই চেষ্টা ফলপ্রসূ কখনোই হবে না। সন্তুর ওপরে তো বিভিন্ন রকমের ভুলভাল ধারা লাগানো হয়েছে বলে শুনেছি আমি শফিকুলের প্রতিবেদনে, কিন্তু এটা তো মানে বিশ্বাসযোগ্যই নয়, সত্যও নয়। ও একটা সাংবাদিকতা করতে গিয়ে কারো ঘরে ঢুকে গেল, সেও দরজা খুলে রেখে দিয়েছিল। এরকম মানে একটা যারা গল্প লিখবে, মানে আমাদের বোধহয় সিরিয়ালগুলো, বাংলা সিরিয়াল অবশ্যই দেখি না, ওই লীনা গঙ্গোপাধ্যায় নাকি ওদের হচ্ছে, ওরাই ওরকম লিখবে, ওরকম ভুলভাল স্ক্রিপ্ট রাইটিংটা বোধহয় ওনাকে দিয়েই লিখিয়েছিলেন। হ্যাঁ, যেগুলো কিছু লোক হয়তো দেখে। তো এই রকম স্ক্রিপ্ট রাইটিং চলবে না, এগুলো কোর্টেও চলবে না, কিছুই চলবে না। কেন যে লেখে, কেন যে করে সেটা বুঝে না, কারণ ওনাদের মাথা ঠিক নেই। যিনি ট্রেডমিলে চেপে বাজেট করেন তার কাছ থেকে এইরকম স্ক্রিপ্ট রাইটিংটাই স্বাভাবিক, এগুলো টিকবে না। সন্তুকে ওপরে আমাদের সবার নজর আছে, তাকে আমরা সবাই ভালোবাসি, বরং তাকে আরও বড় কাজ করতে হবে। এবং এর মমতা ব্যানার্জি কেন, কোনো সরকারই
এই রকম যদি অন্য কোনো সরকার আসে তখনও যদি এরকম খারাপ ধরনের কাজ হয়, এটা আপনারা করবেনই। এটা উচিত ছিল এরকম হরানোর পরে ওনার ওখানে গিয়ে যারা করেছে তাদেরকে শাস্তি দেওয়া এবং তাদেরকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা। এটা করলেই তার সত্যি সত্যি যেভাবে সরকার চালায় সেভাবে করা উচিত ছিল, সেটা তো উনি করেননি। এখানে এই রকম রাজ্যে আগুন জ্বলছে, সন্দেশখালিতে এরকম আগুন চলছে, সেখানে দাঁড়িয়ে তিনি দিদি নম্বর মানে শুটিং করতে যাচ্ছেন, এ বিষয়ে কি বলবেন? রোম যখন পুড়ছিল, নীরও তো বাঁশি বাজাচ্ছিল না, বেহালা বেহালা বাজাচ্ছিল, তো সেরকমই স্বাভাবিক। তার মানসিক স্থিতি মানে সুস্থিতিটা আমরা আশা করি একটু সুস্থ হোক, কারণ এরকম করা যায় না। আর আরেকটা কি বলছিলেন আপনি, এটা ডিডি নাম্বার 1 নিয়ে বলানো হচ্ছে, এই সময়তে এইটা করাটা ওনার পক্ষে উচিতই নয়, সেটা উনি হয়তো ভাবেনই না, বা মানুষের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ধরনের জিনিসগুলো করেন। ডাক্তারবাবু, একটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আমরা কিছুদিনের আগেই বসিরহাট মেডিকেল কলেজের যে কি দুরবস্থা পরিকাঠামো সেটা আমরা দেখেছি, সেটা আমাদের চোখের সামনে এসেছে। সেই অবস্থায়, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্যে আরও 3টে মেডিকেল কলেজ গড়ে তোলার কথা ঘোষণা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে যেখানে যে মেডিকেল কলেজগুলো এমনিতেই রয়েছে তাদের পরিকাঠামো খুবই খারাপ, সেখানে দাঁড়িয়ে আরও নতুন 3টি মেডিকেল কলেজ গড়ে তোলার যে উনি ঘোষণা করলেন, এটা কতটুকু যুক্তিযুক্ত ঘোষণা হলো? উনি তো কিছু সুপার স্পেশালিটি হসপিটাল করেছেন, সেই জন্য মেদিনীপুরে ওনার পায়ে চোট লাগার জন্য পিজিতে আসতে হয়েছিল, ওখানে যাওয়ার সাহস পায়নি। তো ওনার প্রত্যেকটা মেডিকেল কলেজ যেগুলো এমনি বরং ডাক্তারবাবু, এই প্রসঙ্গে আরেকটা জিনিস আপনাকে মানে বলে দিই, আপনি এক্ষুনি পায়ে চোট লাগার প্রশ্ন যখন তুললেন, এখানে আসার পরেও যখন তার পায়ের চোটের চিকিৎসা করা হয় পিজিতে, তখন পরে কিন্তু তিনি নিজেই বলেছিলেন যে আমার ভুল চিকিৎসা করা হয়েছে, পিজি হাসপাতালে আমার চিকিৎসায় ভুল ছিল। মানে কলকাতার যে সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল পিজি, সেখানে দাঁড়িয়েও তিনি ভুল চিকিৎসার জন্য ডাক্তারদের দিকে আঙুল তুলেছিলেন। দেখুন, ভুল চিকিৎসা এই সব গল্পগুলো শুনে কোনো লাভ নেই। প্রত্যেকটা চিকিৎসার মধ্যে কিছু কমপ্লিকেশনস থাকতে পারে, উনি জানেনই না কি বলতে হয়। ভুল চিকিৎসা বলে যে সেটা ওনারই গায়ে পড়বে সেটা উনি নিজে বুঝতে পারেন না। উনি তো সবই জানেন, একাধারে ছবি আঁকেন, কবি, ডাক্তারিও করেন, আর মানে আর মন্ত্রিত্ব করেন, আর কি করেন আমি জানি না গো। হ্যাঁ, আর এদেরকে সাপোর্টও দেন, শেখ শাহজাহানকে সাপোর্ট দেন। যে উনি কি আমি জানি না, এরকম একটা মহামানব যে এতদিন পরে আমাদের দেশে জন্মেছে, সেটা একটা বিশাল ব্যাপার। এই জন্যে ওনাকে মনে রাখবে লোকে। আর আপনি যেটা আমাদের হসপিটাল নিয়ে বলছিলেন, এই হসপিটাল নিয়ে কিন্তু কথা বলতে গেলে অনেকগুলো কথাই বলতে হয়। এইগুলোর কোনো ইনফ্রাস্ট্রাকচার না করে ওরকম লোকের কাছে শুধু দুটো নীল বাড়ি আর কিছু তৈরি করে দেওয়া, ইনফ্রাস্ট্রাকচার নেই। এখানকার লোকগুলোকে, ডাক্তারগুলোকে নিয়ে যাই, আপনারা একদম খোঁজ নেবেন যদি কোনো দিন, এটা প্রথম কথা ভোটের জন্য প্রচার করেছে, এইরকম কিছু হসপিটাল এখনও করার ক্ষমতার বাইরে। আর দেখবেন ঠিক এখানকার কতগুলো আরজিকর থেকে কিছু তুলবে নিয়ে ওখানে ভরবে, 3 দিনের জন্য বা যতদিন না এমসিআর ভিজিট হচ্ছে, তারপর আবার ওখান থেকে পাঠিয়ে দেবে, ওখানে পুরো আপনি যে কোনো যেগুলো সুপার স্পেশালিটি হসপিটালে দেখবেন ওখানে কোনো ডাক্তার থাকে না, 1-2 ছাড়া, চিকিৎসাই হয় না। লোকদের বোকা বানাচ্ছে, লোকেরা বোকা বনছেও, আর তার জন্যে কিছু 1000-1200 টাকা করে দিচ্ছে, দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। কতদিন দিতে পারবে জানি না, কিন্তু মানে এটা নিশ্চয়ই কিছুদিন ওয়েস্ট বেঙ্গলে যারাই আসুক তাদেরকেই দিতে হবে কিছুটা টাকা, কারণ এই ইনফ্রাস্ট্রাকচার তুলতে গেলে প্রথমে মানে এটা অন্ততপক্ষে 10 বছর তো মিনিমাম লাগবে আপনার, আরও শিল্প নিয়ে এসে ওই স্ট্রাকচারটা তুলতে। ততদিন পর্যন্ত দিয়ে যেতেই হবে যেই আসুক।